প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব হচ্ছে যে তোমার লোডযুক্ত অল্টারনেটরের ভেক্টর ডায়াগ্রাম। গত ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি যে তোমার এখানে লিকেজ রিঅ্যাকট্যান্স এবং আর্মেচার রিঅ্যাকট্যান্স এবং সেই সাথে আর্মেচার রেজিস্ট্যান্সেরও কিছু বিষয় আমি উল্লেখ করে দিয়েছিলাম। তো ওই জিনিসগুলো তোমাদের এই ভিডিওতে একটু কাজে লাগবে ইনশাআল্লাহ। তো দেখো আমাদের এখানে লোড কানেক্টেড অবস্থায় বুঝো, কিন্তু তার মানে আমাদের এখানে যে একটা অল্টারনেটরের সাথে একটা লোড কানেক্টেড করে দিয়েছি, এই অবস্থায় কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে তিনটি ড্রপ হয়। কি কি ড্রপ? একটা হচ্ছে আর্মেচার রেজিস্টিভ ড্রপ, আর্মেচার লিকেজ রিঅ্যাক্টিভ ড্রপ এবং আর্মেচার রিঅ্যাকশন ড্রপ। এটা তোমাদের অতি সংক্ষিপ্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মাঝে মধ্যে এসে থাকে। সেই সাথে আরেকটা এখানে কথা বলে দেওয়া হয়েছে যে অল্টারনেটরের লোডযুক্ত অবস্থা যদি ভিএফএল হয়, এই লোডযুক্ত অবস্থাটাও বুঝিয়ে দিব, এবং লোডবিহীন অবস্থা বিএনএল হয়, এটাও বুঝিয়ে দিব। তো এটা আগে যদি বোঝাতে যায় একটু মনোযোগ দিয়ে দেখো। কিছু সময়ের জন্য আমরা লোডটাকে ডিসকানেক্ট করে দিলাম, কিছু সময়ের জন্য। তো লোডটাকে যখন ডিসকানেক্ট করে দিব, একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এখানে জেনারেটিং যে ইএমএফ এটা উৎপন্ন হবে, ঠিক আছে, কিন্তু সার্কিটটা কিন্তু অসম্পূর্ণ, কারণ এখান থেকে কারেন্ট গিয়ে ফিরে আসার কোনো পথ পাচ্ছে না। আমরা কি জানি যে সার্কিট তাহাকেই বলা হয় যার কারেন্ট চলাচলের একটা সম্পূর্ণ পথ থাকে। কিন্তু দেখো এখান থেকে কারেন্ট যাচ্ছে কিন্তু ফিরে আসার কিন্তু কোনো পথ নেই। এই কারণে আমরা বলতে পারি যে আলটিমেটলি এখানে কি কোনো কারেন্ট প্রবাহিত হবে না। একটু খেয়াল করে দেখো, আমার যদি এটা হয় রেজিস্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স এবং এটাকে বলা হয় যে রিঅ্যাকট্যান্স, টোটাল রিঅ্যাকট্যান্স। মনে করো এখানে লিকেজ রিঅ্যাকট্যান্স এবং আর্মেচার রিঅ্যাকট্যান্স, এই দুইটাকে সম্মিলিত করে আমরা এটা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, এটা আমি লিখে দিয়েছি গত ক্লাসে। তো একটু দেখো, কারেন্ট প্রবাহিত না হলে, যদি কারেন্ট প্রবাহিত না হয়, আমার এখানে কারেন্টের মান এখন আপাতত কত? 0। তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, বুঝো। কিন্তু নো লোড অবস্থা, মানে এই লোড কানেক্টেড নেই, এই অবস্থাকে বলা হয় নো লোড। এখন এই নো লোড অবস্থায় যেহেতু এখানে কোনো কারেন্ট পাচ্ছে না, আমি যদি এখানে একটা ভোল্ট মিটার ধরি এই দুই প্রান্তে, তাহলে কিন্তু আমার আলটিমেটলি শুধু এই যে জেনারেটিং ইএমএফ, মানে যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে, শুধু সেটাই পাওয়া যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জেনারেটিং ইএমএফটাই আমাদের ভোল্ট মিটারের পার্ট দিবে। এটাই হচ্ছে লোডবিহীন অবস্থা অথবা নো লোড অবস্থা। এই কারণে আমরা বলতে পারি যে ইজি এবং ভিএনএল একই ভ্যালু। মূলত আমরা ইজি কে বলে থাকি ভিএনএল বা নো লোড ভোল্টেজ। আচ্ছা, এটা গেল। এখন আমি যদি এটাকে কানেক্ট করে দেই, লোডটাকে যদি কানেক্ট করে দেই, এখন কিন্তু সার্কিটটা সম্পূর্ণ। এখন কিন্তু এটা গিয়ে আবার কি কারেন্টটা ফিরে আসার পথ পাচ্ছে। তো একটু খেয়াল করে দেখো, আমার কিন্তু এখন আর এই কারেন্টের মান 0 না, আমার এখন আর এই কারেন্টের মান কি 0 না। তো 0 না হওয়াতে আমার আলটিমেটলি এই জায়গার ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে, এর কারণে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো কারেন্ট প্রবাহিত হওয়ার পর এখানে কিন্তু একটা ভোল্টেজ ড্রপ হবে, তো ভোল্টেজ ড্রপ হলে একটু দেখো, আমরা কিন্তু বলতে পারছি কি যে এখানে কি যে পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে তার থেকে কিছু পরিমাণ ভোল্টেজ বিয়োগ হয়ে কিন্তু বাকি ভোল্টেজ টার্মিনালে চলে যাচ্ছে বা লোডে চলে যাচ্ছে, যেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি ভিটি। কারণ টি দিয়ে টার্মিনাল বোঝানো হয়েছে। এই যে ভিটি টার্মিনাল ভোল্টেজ, এটাই হচ্ছে আমাদের ফুল লোড ভোল্টেজ, মানে লোড কানেক্টেড অবস্থাকে আমরা এক কথায় ফুল লোড বলে থাকি যদি কোনো কথা বলা না থাকে। আর যদি বলা থাকে হাফ লোড, 3/4 লোড বা 1.5 গুণ লোড, এইগুলা পারপাসে তখন আমাদের আলাদা বিবেচ্য বিষয় চলে আসবে। যেহেতু আমাদের এখানে বোঝার কিছু নেই এই ব্যাপারটাতে, তো আমরা ওই কথাগুলো এখন না বলে আমরা ধরে নিচ্ছি আমাদের কোন কন্ডিশন, এটা ফুল লোড কন্ডিশন। তো আমরা এই পারপাসে বলতে পারি যে ভিটি সমান সমান কি ভিএফএল, ফুল লোড ভোল্টেজ। এই ব্যাপারটাই এই কথার মধ্যে বোঝানো হয়েছে, এটা আমাদের সামনে অনেক ভালো কাজে দিবে। একটু খেয়াল করে দেখো, আমরা এই ইজিটাকে যদি বলি ভিএনএল আর এই টার্মিনাল ভোল্টেজটাকে যদি বলে থাকি ভিএফএল, একটু খেয়াল করে দেখো, আমার কিন্তু এই ভোল্টেজ থেকেই এই ভোল্টেজটা বিয়োগ হয়ে এই ভোল্টেজটা আসছিল। তা আমি কি বলতে পারি না এই জায়গার টোটাল ভোল্টেজটা হচ্ছে এই টার্মিনাল ভোল্টেজ বা ফুল লোড ভোল্টেজ প্লাস যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেই পরিমাণ?
তাহলে এখন আমি এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি কিনা একটু দেখো। এই যে এখানে VNL নো লোড ভোল্টেজ, এই নো লোড ভোল্টেজ, এই নো লোড ভোল্টেজটা কয়টা ভাগে ভাগ হয়েছে, এখানে একটা ভাগে বাকি অংশ টার্মিনালে চলে গেছে। তাহলে এই দুইটাকে যদি যোগ করে দিই, যোগ করে দিলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব পুরো ভোল্টেজটা। ঠিক সিমিলারলি এই সূত্রটাই এখানে করা হয়েছে। দেখো এই যে ফুল লোড ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজটা এইখানে এই পুরো অংশটা দিয়েছে তোমার একদম এই যে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেই ভোল্টেজ ড্রপ। আমরা এখন দেখবো হচ্ছে যেহেতু আমরা ভোল্টেজ গুলো যোগ করছি, তো এইখানকার টোটাল ভোল্টেজটাই আমাদের এখানে ইকুয়েশন আকারে দিয়ে দেওয়া। তো আমাদের এখানে রেজিস্টিভ ড্রপও হচ্ছে, রিঅ্যাকটিভ ড্রপও হচ্ছে, দুঃখিত সিনক্রোনাস ড্রপও হচ্ছে, সিনক্রোনাস রিঅ্যাকটিভ ড্রপ হচ্ছে। তো একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ ড্রপ, এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ ড্রপ, এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ ড্রপ, আর এই যে পুরো অংশ এটা হচ্ছে আমাদের রিঅ্যাকটিভ ড্রপ। তো এটা যেহেতু আমাদের কাল্পনিক অংশ, এটার সাথে আমাদের একটা অপারেটর নিতে হয়, সেটা হচ্ছে জে অপারেটর, যেটি আমাদেরকে 90 ডিগ্রি ঘুরিয়ে সামনে নেয় অথবা পিছনে নেয়। তো তোমাদের এই যে এই ইকুয়েশনগুলো তিন রকম ভাবে আমরা ড্র করতে পারি, সেটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে এবং হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টরে। তো আমরা ইউনিটি, ল্যাগিং এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরের জিনিসগুলো শিখতে হলে একটু সামনের দিকে অগ্রসর হই। একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের এখানে নাম্বার 1 এ দেওয়া আছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর ডায়াগ্রাম। তো এই ভেক্টর ডায়াগ্রামটা দুই ভাবে ড্র করা যায়, দুই ভাবে। তো যেটা আমাদের কাছে একটু দেখতে সহজলভ্য বা আমরা ভালো মনে রাখতে পারবো সেটা শিখবো আগে। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এটার মান কত, cos θ সমান কি হবে, অবশ্যই 1 হবে। তো 1 যদি হয় তা আমি যদি প্রশ্ন করি এখানে থিটা সমান কি হবে, cos টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ইনভার্স 1। আলটিমেটলি এটা ক্যালকুলেটরে দিলে কিন্তু আসবে 0 ডিগ্রি, থিটার মান আসবে কি 0 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলের মান 0 ডিগ্রি আসলো, এটা মূলত কিসের 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের একটা সার্কিট ড্র আসবে, সেটা হচ্ছে যে তোমার ধরো আমি যদি কারেন্টকে রেফারেন্স ধরি, এর সাথে যে ভোল্টেজটাকে আমরা সাধারণত বলে থাকবো ফুল লোড ভোল্টেজ। আচ্ছা, এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। কারণ পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞাটা আমরা কি বলেছিলাম, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেলের কোসাইন মানকে কি বলা হয়, পাওয়ার ফ্যাক্টর। তো দেখো আমাদের এই যে ফুল লোড ভোল্টেজ এবং আর্মেচার কারেন্ট এই দুটার মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেল যেহেতু 0 ডিগ্রি, তো আমরা এই সার্কিটটা ড্রপ করতে পারি কিনা, দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা। আমরা কিন্তু এখন বলতে পারি যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোনো কি ফেজ অ্যাঙ্গেল নেই। তো একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটার মধ্যে দেখো আমাদের ড্রপ হয়েছে তিনটা, একটা হচ্ছে রেজিস্টিভ ড্রপ, আর একটা হচ্ছে রিঅ্যাকটিভ লিকেজ ড্রপ এবং কি আর্মেচার রিঅ্যাকশন ড্রপ। তো এই জিনিসগুলো যদি আমরা এখন চিন্তা করি, তোমরা হয়তো একটু রিমাইন্ডিং করতে পারবা, আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 1-2 তে শিখেছিলাম যে রেজিস্টিভ ড্রপ কিন্তু সব সময় ইন ফেজে হয়ে থাকে। ইন ফেজে মানে কি, একই ফেজে হয়ে থাকে। তাহলে আমি যদি ভুল না করি, দেখো আমি যদি ভুল না করি, আমার কিন্তু এই একই ইন ফেজ বরাবর একটা ড্রপ হচ্ছে, সেটা হচ্ছে IaRa। আমার কথা কি বুঝতে পারলে? কারণ রেজিস্টিভ ড্রপ সবসময় ইন ফেজে হয়ে থাকে। তাহলে পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে তোমার রিঅ্যাকটিভ ড্রপ। কোন ড্রপের কথা বললাম, রিঅ্যাকটিভ ড্রপ। এই যে তোমার এখানে একটা যে অপারেটর, একটু দেখো মনোযোগ দিয়ে, এই যে কিছুক্ষণ আগে এখানে লিখে দিয়েছিলাম যে এখানে যে অপারেটর 90 ডিগ্রি সামনে পিছনে ঘোরাবে। তো আমরা একটু সামনের দিকে নিয়ে দেখি ব্যাপারটা কেমন ঘটে। দেখো তো একটু দেখো, আমরা যদি এটাকে 90 ডিগ্রি উপরে নেই, যেহেতু যে অপারেটর 90 ডিগ্রি ঘোরাবে সামনে পিছনে নিবে, তো আমরা এটাকে বলতে পারি হচ্ছে যে রিঅ্যাকটিভ ড্রপ IaXH। তো এখন তোমার কাছে আমার প্রশ্ন, দেখ যেহেতু এটা এসি সার্কিট এবং এটা কানেক্টেড হয় ভেক্টরিক্যালি, তো ভেক্টরিক্যালি কানেক্টেড হলে কিন্তু আমরা এই জায়গাটাকে এখন যোগ করে দিতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের লব্ধি ভ্যালু। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, একটু খেয়াল করে দেখো, তোমাকে যদি আমি প্রশ্ন করি, এটা একটু মুছে দিই,
তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এটা যদি আমার ভূমি হয় এটা এবং এটা যদি লম্ব হয়, তাহলে আমাদের কিন্তু এর ভিতরে একটা লব্ধি ভ্যালু আসবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অতিভুজ, এবং এই অতিভুজটাই হচ্ছে আমাদের নো লোড ভোল্টেজ। কারণ আমি কিন্তু এখানে সূত্রটা লিখে দিয়েছিলাম, ওখানে একবারে বলিনি, কারণ এটা বুঝতে হলে আমাদের এই ড্রটা দরকার ছিল। এই যে নো লোড ভোল্টেজ, এটার মানে এই না যে এটা যদি 10 ভোল্ট হয়, এই ভোল্টেজ ড্রপ যদি 20 ভোল্ট হয়, 10 আর 20 যোগ করে কি আমাদের 30 হবে, ব্যাপারটা কখনো এমন নয়। সবসময় মনে রাখবা এসি সার্কিটে কখনো এইভাবে 10 আর 20 যোগ করলে 30 হয় না। এটা আমাদেরকে অবশ্যই বিবেচনা রাখতে হবে যে ফেজ অ্যাঙ্গেল কতটুকু ব্যবধান আছে, এবং ল্যাগিং লিডিং পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এই বিবেচনাগুলো মাথায় রেখেই আমাদেরকে সবসময় লব্ধি ভ্যালুটা বের করতে হয়। তো আমরা এখান থেকে পরবর্তী ভ্যালুটা যদি দেখি, যে একটু খেয়াল করে দেখো যে আমাদের ভূমি বরাবর আছে কয়টা ড্রপ, একটা হচ্ছে রেজিস্টিভ ড্রপ আর একটা হচ্ছে ফুল লোড ভোল্টেজ। তা আমি কি বলতে পারি না যে VNL স্কয়ার ভূমি স্কয়ার? তা আমি ভূমি স্কয়ারটা এখন যদি লিখি কি পাবো দেখো তো, IA প্লাস VFL ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো লম্ব স্কয়ারটা আমরা কি পাবো এখন দেখো তো, লম্ব স্কয়ারটা পাবো হচ্ছে আমরা IAXS এটার উপর কি স্কয়ার। আলটিমেটলি এই স্কয়ারটা ওই পাশে চলে গেলে কিন্তু আমরা এখন এটাকে লিখতে পারবো কি দেখো তো, আমরা কিন্তু এখন এটাকে রুট আকারে লিখতে পারবো। তো এইটাই হচ্ছে তোমার এই যে কিছুক্ষণ আগে যে সূত্রটা লিখে দিয়েছি সেই সূত্রটা। এই যে এখানে যে ইকুয়েশনটা ছিল দেখো, এই যে এখানে রুট আকারে কিন্তু চলে গিয়েছে এই পুরোটার উপরে। কোন সূত্র? নো লোড ভোল্টেজের সূত্র। এই সূত্রটা হচ্ছে শুধুমাত্র ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। এটা তোমাদের এই পেজে চলে আসছে, এটা যাবে পরের পেজে। তো আমি পরের পেজে এখানে লিখে দিয়েছি, তোমরা এটা একটু নিজেরা বুঝে নিও যে আমরা এখন এখানে নো লোড ভোল্টেজটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য কিভাবে আঁকবো।